নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সামনে তুলে ধরব ধ্বনি ও ধ্বনি পরিবর্তন। ধ্বনি ও ধ্বনি পরিবর্তন এই পর্যায়ের আজ দ্বিতীয় পাঠ। ধ্বনি ও ধ্বনি পরিবর্তন এই পর্যায়ের আজ দ্বিতীয় পাঠ। প্রথম পাঠে আমরা আলোচনা করেছিলাম স্বরধ্বনি সম্পর্কে, স্বরধ্বনির প্রকারভেদ, স্বরধ্বনি কাকে বলে ইত্যাদি, এবং সেই প্রসঙ্গ ধরে ব্যঞ্জনধ্বনি কাকে বলে সেটাও কিন্তু বলেছিলাম, যে সকল ধ্বনি স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাদেরকে ব্যঞ্জনধ্বনি বলে। আজ দ্বিতীয় পাঠে আমরা এই ব্যঞ্জনধ্বনি এবং তার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই বললাম যে সকল ধ্বনি উচ্চারণের সময় স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয় তাদেরকে ব্যঞ্জনধ্বনি বলা হয়। এবার এই ব্যঞ্জনধ্বনি বিভিন্ন প্রকারের হয়। তার আগে তোমাদের একটু জেনে রাখা দরকার যে ধ্বনি আর বর্ণ দুটো কিন্তু একটু আলাদা। ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ আর বর্ণ হলো লিখিত রূপ। ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ। ব্যঞ্জন ধ্বনি 30টি। বাংলায় ব্যঞ্জন ধ্বনি 30টি, কিন্তু ব্যঞ্জন বর্ণ 38টি। যেমন অন্তস্থ ব, এই বর্ণটি আছে কিন্তু এই ধ্বনিটি বাংলায় নেই। অন্তস্থ ব এর উচ্চারণ বাংলায় নেই, কিন্তু বর্ণটি রয়েছে। তাই ধ্বনি 30টি কিন্তু বর্ণ 38টি। এবার চলো ব্যঞ্জন ধ্বনির প্রকারভেদগুলো সম্পর্কে আমরা আলোচনা করি। প্রথমেই বলা যায় স্পর্শ ব্যঞ্জন ধ্বনি, যাকে স্পর্শধ্বনিও বলা হয়। যে সকল ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা মুখবিবরের কোনো না কোনো অংশ স্পর্শ করে সেই ধ্বনিকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। কখনো জিহ্বা মুখবিবরের কোনো না কোনো অংশকে স্পর্শ করছে, কখনো বা ঠোঁট পরস্পরকে স্পর্শ করছে, সেক্ষেত্রেও কিন্তু স্পর্শ ব্যঞ্জন ধ্বনি। আর ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ, এ কথা কিন্তু মনে রাখতে হবে। উচ্চারিত রূপ হচ্ছে ধ্বনি আর লিখিত রূপ হলো বর্ণ। এই স্পর্শ ব্যঞ্জন ধ্বনি এদেরকে, অর্থাৎ ক থেকে ম, এই 25টি ব্যঞ্জন ধ্বনি হলো স্পর্শ ধ্বনি বা স্পর্শ ব্যঞ্জন ধ্বনি। ক থেকে ম 25টি ব্যঞ্জন ধ্বনি হলো স্পর্শ ব্যঞ্জন ধ্বনি। এই স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলিকে বিভিন্ন বর্গে, 5টি বর্গে বিভক্ত করা হয়। কি কি? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ। ক, চ, ট, ত, প, এই 5টি বর্গে স্পর্শ ব্যঞ্জন ধ্বনিগুলিকে বিভক্ত করা হয়। তাহলে এই 5টি বর্গের নাম কি? প্রথম হলো কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি। যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা কণ্ঠকে স্পর্শ করে তাকে বলা হয় কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি। আর এই ধ্বনিগুলি লিখিত রূপ হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন বর্ণ। তাহলে এই কণ্ঠ ব্যঞ্জন ধ্বনিগুলো কি কি? ক, খ, গ, ঘ, ঙ। ক, খ, গ, ঘ, ঙ, এরা হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন ধ্বনি। তালব্য ব্যঞ্জন ধ্বনি। যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার মধ্যভাগ তালুকে স্পর্শ করে, আমাদের মুখবিবরের উপরের যে অংশটা অনেকে টাগরা বলে, সেটা হচ্ছে তালু, ব্যাকরণের ভাষায় তালু। তাহলে যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা তালুকে স্পর্শ করে তাদেরকে বলা হয় তালব্য ব্যঞ্জন ধ্বনি। এই তালব্য ব্যঞ্জন ধ্বনির লিখিত রূপ তালব্য বর্ণ। তাহলে এই তালব্য ব্যঞ্জন ধ্বনি কি? চ, ছ, জ, ঝ, ইয়া। চ, ছ, জ, ঝ, ইয়া, এই 5টি হলো তালব্য ব্যঞ্জন ধ্বনি। এরপরে মূর্ধন্য ধ্বনি। যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ একটু উল্টানো অবস্থায় মূর্ধাকে স্পর্শ করে
একটু খেয়াল করে দেখবে মূর্ধন্য ধ্বনি কিন্তু জিভটা একটু উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে। দাঁতের ওপরের দিকে মাড়ির দিকের যে অংশটা সেটাকে আমরা মূর্ধা বলি। তাহলে যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিহ্বার অগ্রভাগ একটু উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে তাদেরকে বলা হয় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনি। আর বর্ণের ক্ষেত্রে মূর্ধন্য বর্ণ যেমন ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। দেখো ট, ঠ, ড, ঢ মূর্ধন্য যখনই বলছি জিভটা কিন্তু একটু উল্টে গিয়ে মূর্ধাকে অর্থাৎ মাড়ির দিকটাকে স্পর্শ করছে, আমরা মাড়ি বলি ভিতরের দিকটা। দন্তবর্ণ যে সকল দন্তধ্বনি, দন্ত ব্যঞ্জনধ্বনি, যে সকল ধ্বনি উচ্চারণের সময় জিহ্বা উপরের পাটির দাঁতকে স্পর্শ করে তাদেরকে বলে দন্তধ্বনি। ত, থ, দ, ধ দন্তন্য, ত, থ, দ, ধ দন্তন্য। এরপরে ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় ঠোঁট পরস্পরকে স্পর্শ করে। ঠোঁট, নিচের ঠোঁট উপরের ঠোঁটকে, অথবা উল্টোটাও হতে পারে, ঠোঁট পরস্পরকে স্পর্শ করে তাদেরকে বলা হয় ওষ্ঠ। ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি প, ফ, ব, ভ, ম। কেউ যদি চেষ্টা করো ঠোঁটকে স্পর্শ না করে প বলবে, পারবে না। প, ফ, ব, ভ, ম এরা হলো ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি। এই যে 25টি ব্যঞ্জনধ্বনি অর্থাৎ ক থেকে ম পর্যন্ত এই 25টি ব্যঞ্জনধ্বনিকে সামগ্রিকভাবে কি বলা হয়? স্পর্শ ব্যঞ্জনধ্বনি। এদেরকে 5টি বর্গে ভাগ করা হচ্ছে, ক, চ, ট, ত, প বর্গ। প্রত্যেক বর্গে 5টি করে ধ্বনি। এরপরে চলে আসো প্রাণবায়ু নির্গমন অর্থাৎ শ্বাসবায়ু নির্গমনের উপরে নির্ভর করেও কিন্তু ব্যঞ্জনধ্বনিকে 2টি স্তরে বা 2টি ভাগে ভাগ করা যায়। কি কি? অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি এবং মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি। তাহলে কথাটার মধ্য থেকেই আসছে কিন্তু যে অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি কাকে বলা হয়? যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কম শ্বাসবায়ু নির্গত হয় মুখবিবর থেকে। যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় মুখবিবর থেকে কম শ্বাসবায়ু নির্গত হয় তাদের অল্প প্রাণ ব্যঞ্জনধ্বনি বলা হয়। কোনগুলো? এটা মনে রাখতে হবে, প্রতি বর্গের প্রথম ও তৃতীয় বর্গ। প্রতি বর্গ, ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ, প বর্গ, প্রত্যেক বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ হচ্ছে অল্প প্রাণ। যেমন ধরো ক বর্গ থেকে ক, গ, চ বর্গ থেকে চ, জ, এইভাবে প্রত্যেক বর্গের প্রথম ও তৃতীয় এই ধ্বনিগুলো হচ্ছে অল্প প্রাণ ধ্বনি। ক, গ, চ, জ, ট, ড, ত, দ, প, ব প্রথম ও তৃতীয় ধ্বনি। মহাপ্রাণ ধ্বনিটা কি তাহলে? মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় অধিক প্রাণবায়ু মুখবিবর থেকে নিঃসৃত হয়। অধিক প্রাণবায়ু মুখবিবর থেকে নিঃসৃত হয় তাদেরকে বলে মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি। কোনগুলো? দ্বিতীয় ও চতুর্থ। দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি হচ্ছে মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি। তাহলে দ্বিতীয় চতুর্থ কোনগুলো? দ্বিতীয় খ, ঘ, ছ, ঝ, ট, ঢ, ট না, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ। দ্বিতীয় এবং চতুর্থ প্রত্যেক বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনি হলো মহাপ্রাণ ধ্বনি, কারণ এগুলি উচ্চারণের সময় অধিক শ্বাসবায়ু মুখবিবর থেকে নিঃসৃত হয়। এরপরে আমরা আসব উচ্চারণের গাম্ভীর্য। উচ্চারণের গাম্ভীর্য, কতটা গম্ভীর ধ্বনি সৃষ্টি হচ্ছে কি গম্ভীর ধ্বনি সৃষ্টি হচ্ছে না, এর উপরে ভিত্তি করে কিন্তু ব্যঞ্জন ধ্বনি আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করা হচ্ছে। যেমন ধরো ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি ইত্যাদি।
তাহলে যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ধ্বনি গাম্ভীর্য প্রায় সৃষ্টি হয় না বললেই চলে। যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ধ্বনি গাম্ভীর্য সৃষ্টি হয় না তাদেরকে বলা হয় অঘোষ ব্যঞ্জনধ্বনি। অঘোষ ব্যঞ্জনধ্বনি। প্রত্যেক বর্গের প্রথম আর দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি হচ্ছে অঘোষ ব্যঞ্জনধ্বনি। তাহলে এগুলো কোনগুলো? ক খ, চ ছ, ট ঠ, ত থ, প ফ। আবার বলছি, ক খ, চ ছ, ট ঠ, ত থ, প ফ। প্রথম ও দ্বিতীয় ব্যঞ্জনধ্বনি অঘোষ ব্যঞ্জনধ্বনি। তাহলে ঘোষ ব্যঞ্জনধ্বনি কি? যে সকল ব্যঞ্জনধ্বনির উচ্চারণের সময় ধ্বনি গাম্ভীর্য সৃষ্টি হয়, গম্ভীর শব্দ সৃষ্টি হয়, তাদেরকে বলা হয় ঘোষ ব্যঞ্জনধ্বনি। তাহলে কোনটা কোনটা? প্রতি বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম ধ্বনি হচ্ছে ঘোষ ব্যঞ্জনধ্বনি। তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে কোনগুলো পড়ছে? গ ঘ উ, জ ঝ ঞ, ড ঢ মূর্ধন্য, দ ধ দন্তন্য, ব ভ ম। এগুলো হচ্ছে কি না ঘোষ ধ্বনি। এবার উচ্চারণের রীতি অনুসারেও কিন্তু বিভিন্নভাবে ব্যঞ্জন ধ্বনিকে ভাগ করা যায়। উচ্চারণের রীতি অনুসারে ব্যঞ্জন ধ্বনিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। যেমন ধরো উষ্ম ব্যঞ্জন ধ্বনি। উষ্ম ব্যঞ্জন ধ্বনি, আমরা তো স্পর্শ ব্যঞ্জন ধ্বনি পড়েছি ক থেকে ম পর্যন্ত। এছাড়াও যেগুলো রয়েছে সেগুলো বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। উষ্ম ব্যঞ্জন ধ্বনি। উষ্ম শব্দের অর্থ হলো নিঃশ্বাস। এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। উষ্ম, হস্যু পেট কাটার মধ্যে শয়ময়। উষ্ম শব্দের অর্থ হলো নিঃশ্বাস। তাহলে যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে শ্বাসবায়ুর প্রাধান্য ঘটে তাদেরকে বলা হয় উষ্ম ব্যঞ্জন ধ্বনি। যেমন ধরো তালিবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য। যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ুর প্রাধান্য ঘটে অর্থাৎ অধিক প্রয়োজন হয় তাদেরকে বলা হয় উষ্ম ব্যঞ্জন ধ্বনি। তালিবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য এবং হ। এই চারটি ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরে আংশিক বাধাও পায়। ফলে ধ্বনিবাহী শ্বাস যে বাতাস সেটা শীষ দেবার মতো হয়ে নির্গত হয়, তাই এদেরকে শীষ ধ্বনিও বলা হয়। প্রসঙ্গত বাংলায় মূর্ধন্যস্য এই ধ্বনিটির কিন্তু আলাদা উচ্চারণ নেই। আগেই বলেছিলাম কিছু কিছু ধ্বনি আছে যেগুলোর উচ্চারণ নেই, বর্ণ হিসেবে থাকে, কিন্তু আমাদের পড়তে হয়। তাহলে উষ্ম ব্যঞ্জন ধ্বনি কোনগুলো? তালিবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, হ। অন্তস্থ ব্যঞ্জন, স্পর্শ ব্যঞ্জন ধ্বনি এবং উষ্ম ব্যঞ্জন ধ্বনি তার অন্ত অর্থাৎ মধ্যবর্তী স্থানে। স্পর্শ ব্যঞ্জন ধ্বনি ও উষ্ম ব্যঞ্জন ধ্বনির মধ্যবর্তী স্থানে যে ব্যঞ্জন ধ্বনি অবস্থান করে তাকে বলা হয় অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি। অন্তস্থ জ, বয়সন র, ল, ব। তাই একসঙ্গে বলি জ, র, ল, ব। এই চারটি হচ্ছে অন্তস্থ ব্যঞ্জন ধ্বনি। অযোগবাহ ব্যঞ্জন ধ্বনি, যে সকল ব্যঞ্জন ধ্বনি অন্য কোনো ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয় তাদেরকে অযোগবাহ ব্যঞ্জন ধ্বনি বলে। বর্ণের ক্ষেত্রে অযোগবাহ বর্ণ বলবো, তখন বলবো যে সকল ব্যঞ্জন বর্ণ অন্য কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয় বা ব্যবহৃত হয় তাদেরকে বলা হয় অযোগবাহ ব্যঞ্জন বর্ণ বা অযোগবাহ বর্ণ। যেমন ধরো যেমন ধরো অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এদের আলাদা আলাদা করে কোনো ব্যবহার নেই। অনুস্বারের আলাদা ব্যবহার নেই, চন্দ্রবিন্দুর আলাদা ব্যবহার নেই, বিসর্গর আলাদা ব্যবহার নেই। অন্য কোনো ধ্বনির সঙ্গে যুক্ত হয়ে তারা বসে। তাই এদেরকে আশ্রয় স্থানভাগী বর্ণ বলা হয়। আশ্রয় স্থানভাগী ধ্বনি বা আশ্রয় স্থানভাগী বর্ণ, অর্থাৎ অন্যের আশ্রয়ে
তারা থাকে। নাসিক্য ব্যঞ্জনধ্বনি, যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখের পরিবর্তে নাক দিয়ে নিঃসৃত হয় তাদেরকে নাসিক্য ব্যঞ্জনধ্বনি। প্রত্যেক বর্গের পঞ্চম ধ্বনিটি হচ্ছে নাসিক্য ব্যঞ্জনধ্বনি, যেমন উম, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, এরা হচ্ছে নাসিক্য ব্যঞ্জনধ্বনি। এরপরে আসো ঘৃষ্ট ধ্বনি। ঘৃষ্ট, ঘয়েরই পেটকানো মূর্ধন্য শয়টায়। যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু মুখবিবরে প্রথমে সম্পূর্ণ বাধা পায়, পরে আংশিক বাধা পায়। তার জন্য ধ্বনিগুলো যখন উচ্চারিত হয় যেন ঘর্ষণ হয়, শ্বাসবায়ুটা ঘর্ষণ হচ্ছে মুখবিবরের কোনো অংশে, তাই এদেরকে বলা হয় ঘৃষ্ট ধ্বনি। যেমন ধরো চ, ছ, জ, ঝ, দেখো এই উচ্চারণগুলো যখন হয় যেন একটু ঘষে যাচ্ছে। চ, ছ, জ, ঝ, এগুলো হচ্ছে ঘৃষ্ট ধ্বনি। তারণজাত ধ্বনি, যে সকল ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হবার সময় জিহ্বাকে তাড়িত করে, অর্থাৎ তাড়িত হয়, জিহ্বা যেন তাড়িত হয়, তাদেরকে তারণজাত ধ্বনি বলে। যেমন ডয় শূন্য র, ঢয় শূন্য র, জিভটা একটু তাড়িত হচ্ছে। এই বর্ণ দুটি বাংলার নিজস্ব বর্ণ, সংস্কৃতে এই বর্ণ দুটি ছিল না। আবার বলি, যে সকল ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিহ্বাকে তাড়িত করে তাদেরকে বলা হয় তারণজাত ধ্বনি। ডয় শূন্য র, ঢয় শূন্য র। রণিত ধ্বনি, যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিহ্বার অগ্রমূল দন্তমূলকে স্পর্শ করায় এক প্রকার কম্পন হয়, এটা কম্পনজাত। অর্থাৎ রণিত ধ্বনিটা হচ্ছে কম্পনজাত, জিহ্বাটা কম্পিত হয়, তাকে বলে রণিত বা কম্পনজাত ধ্বনি। বয়স্ন র, বয়স্ন র। এই ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু যাতায়াতের পথে জিহ্বা বারবার বাধা দেয়, জিভটা বারবার বাধা দেয়, যার ফলে শ্বাসবায়ুটা জিভটাকে সরিয়ে দিয়ে বেরোতে চেষ্টা করে, তাই জিভটা কম্পিত হয়, তাই এদেরকে কম্পিত ধ্বনি বলা হয়। পার্শ্বিক ধ্বনি, যে ধ্বনি উচ্চারণের সময় শ্বাসবায়ু জিভের দুপাশ দিয়ে নির্গত হয় তাদেরকে বলা হয় পার্শ্বিক ধ্বনি। যেমন ল, এই উদাহরণগুলো তোমাদের কিন্তু কাজে লাগবে। ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। অর্ধস্বর, বাংলায় অন্তস্থীয় জ এর উচ্চারণ বর্গীয় জয়ের মতো হয়, কিন্তু সংস্কৃতে অন্তস্থীয় জয়ের উচ্চারণ য়, য়, ই আর অ, য়, এই মতো হয়। আবার ব, অন্তস্থ ব এর উচ্চারণটা উ, উ, ব্র্যাকেটে ডাব্লিউ, এইরকম হয়। তার জন্য এই অন্তস্থীয় জ এবং অন্তস্থ ব এদের স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির মধ্যবর্তী উচ্চারণ হয় বলে এদেরকে বলা হয় অর্ধস্বর। স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হচ্ছে না, আবার ব্যঞ্জনধ্বনির পুরোপুরি উচ্চারিত হচ্ছে না, তাই এদেরকে অর্ধস্বর বলা হয়। অন্তস্থীয় জ, অন্তস্থ ব। সংযুক্ত ব্যঞ্জনধ্বনি আছে, যখন দুই বা ততোধিক ব্যঞ্জনধ্বনি সংযুক্ত হয়ে উচ্চারিত হয় তখন তাকে বলে সংযুক্ত ব্যঞ্জনধ্বনি। যেমন ধরো যখন আমরা বলি কৃষ্ণ, ওখানে মূর্ধন্যস্ব মূর্ধন্য একসঙ্গে স্ন, ওটা হচ্ছে সংযুক্ত ব্যঞ্জনধ্বনি। অথবা ক্ষিয়, যখন বলি ক যোগ মূর্ধন্যস্ব, এই দুটো ধ্বনি যুক্ত হয়ে ক্ষিয় সৃষ্টি করে, এটা হচ্ছে সংযুক্ত ব্যঞ্জনধ্বনি। বর্তুল ব্যঞ্জনধ্বনি, যে ব্যঞ্জনধ্বনির আকৃতি অনেকটা গোলাকার, তাই তাদেরকে বলে বর্তুল ধ্বনি। যেমন ত, ত বর্তুল ধ্বনি। এবার আর দু একটি জিনিস রয়েছে, যেমন ঘোষধ্বনি, অঘোষধ্বনি আমরা জানি। এক্ষেত্রে কিন্তু ঘোষীভবন এবং অঘোষীভবন এটাও একটু জেনে রাখা দরকার। ঘোষীভবন কি? উচ্চারণের শিথিলতার কারণে অঘোষ ধ্বনি যখন ঘোষ ধ্বনিতে পরিণত হয়, উচ্চারণের কারণে অঘোষ ধ্বনি যখন ঘোষ ধ্বনিতে পরিণত হয় তখন হয় তাকে ঘোষীভবন, কম থেকে বেশির দিকে যাচ্ছে। যেমন ধরো কাক, আমরা উচ্চারণে তাড়াতাড়ি করে অনেক সময় কাক বলে ফেলি, কটা গ, অর্থাৎ ক প্রথমে ছিল গ পরে ছিল, কটা গয়ের উচ্চারণে চলে যাচ্ছে, সেক্ষেত্রে হচ্ছে ঘোষীভবন, অর্থাৎ অঘোষ ক আর ঘোষ গ, ঘোষধ্বনি গ, তাহলে অঘোষ ধ্বনিটা ঘোষ ধ্বনিতে যাচ্ছে। যেমন পুকুর, তাড়াতাড়ি বলতে গিয়ে পুকুর হয়ে যায়, তাহলে
পু কু ক, কটা খ উচ্চারণ হচ্ছে, অঘোষটা ঘোষের দিকে যাচ্ছে, তাই ঘোষী ভবন। আবার উল্টোটা যখন হয়, উচ্চারণের শিথিলতার কারণে যখন ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে পরিণত হয়, তখন তাকে বলা হয় অঘোষী ভবন, অর্থাৎ বেশির থেকে তখন কমের দিকে যাবে। যেমন ধরো বাবু শব্দটাকে অনেক সময় বাপু, বাপু জানো তো হে, বাপু, অর্থাৎ ব যেটা ছিল ঘোষ ধ্বনি হয়ে গেল প, অঘোষ ধ্বনি হয়ে গেল, অর্থাৎ অঘোষ ধ্বনির দিকে চলে গেল, তখন সেটা হচ্ছে অঘোষী ভবন। মাঠ কখনো কখনো উচ্চারণের শিথিলতায় মাঠ উচ্চারণ করে ফেলি, ঠটা ট, এটা হচ্ছে অঘোষী ভবন। ঠিক একই রকম ভাবে পিনায়ন, ক্ষীণায়ন এগুলো রয়েছে। পিনায়নটা কি? অল্প প্রাণ ধ্বনি যখন মহাপ্রাণতা লাভ করে। অল্প প্রাণ কোনগুলো ছিল? প্রথম আর দ্বিতীয় ধ্বনিটা বর্গের, সেটা যখন মহাপ্রাণতা লাভ করছে তখন সেটা হচ্ছে পিনায়ন। যেমন ধরো থু তু হয়ে গেল থু থু, তটা থ হয়ে যাচ্ছে, তটা থ হয়ে যাচ্ছে, মানে প্রথম দিক থেকে পরের দিকে যাচ্ছে, এটা হচ্ছে পিনায়ন। ক্ষীণায়নটা কি? যখন মহাপ্রাণ ধ্বনিটা অল্প প্রাণ ধ্বনিতে, অর্থাৎ পিছন দিক থেকে সামনের দিকে আসছে, মহাপ্রাণতা থেকে অল্প প্রাণতার দিকে যাচ্ছে ধ্বনিটা, তখন উচ্চারণটা, তখন সেটা হচ্ছে ক্ষীণায়ন। যেমন ধরো এই উচ্চারণ খুব কম, চোখ, আমরা সচরাচর চোখই বলি, কেউ কেউ চোখ বলে ফেলে, চোখ, তাহলে খ থেকে কয়ের দিকে যাচ্ছে, এটা হচ্ছে ক্ষীণায়ন। আর নাসিক্যী ভবন কি? কখনো কখনো সংস্কৃতের ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে সংস্কৃত থেকে অর্থাৎ তৎসম থেকে তদ্ভব শব্দে পরিণত হবার সময় নাক এবং মুখ উভয়ের মধ্য দিয়ে, প্রধানত নাকের মধ্য দিয়ে, নাক একটা নাসিক্যী প্রবণতা যখন দেখা যায় উচ্চারণে, তখন সেটাকে হচ্ছে নাসিক্যী ভবন। যেমন ধরো দন্ত থেকে দাঁত, নাসিক্যী ভবন হয়েছে। তাহলে ছাত্রবন্ধুরা, আজ আমরা আলোচনা করলাম ধ্বনি ও ধ্বনি পরিবর্তন এর দ্বিতীয় পাঠ। এই দ্বিতীয় পাঠে ব্যঞ্জন ধ্বনির বিভিন্ন প্রকার ভেদগুলি সম্পর্কে আমি তোমাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলাম। তাহলে আজ ধ্বনি ও ধ্বনি পরিবর্তন এই পর্যায়ের আলোচনার দ্বিতীয় পাঠ, মূলত ছিল ব্যঞ্জন ধ্বনির আলোচনা, এই দ্বিতীয় পাঠ আজ এখানেই শেষ করলাম।